শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আধিপত্য বিস্তার নিয়ে ঢাকা কলেজ টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, নিউ মার্কেট এলাকায় আতঙ্ক। ভোটে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, জানালেন ফখরুল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে বিদেশি শিল্পী এনে গান বাজনার সমালোচনা। রমজানে টিসিবির কার্যক্রমের পাশাপাশি থাকবে বাজার মনিটরিং। সংসদে প্রধানমন্ত্রী বললেন, রাশিয়ার বিরুদ্ধে নয়, জাতিসংঘে বাংলাদেশ ভোট দিয়েছে মানবতার পক্ষে। গুলশান বাড়িধারা সহ 4 অভিজাত এলাকায় হোল্ডিং ট্যাক্স বাড়ছে 33 ভাগ। পাইকপাড়ায় পানি সংকটে শখানেক পরিবারে দুর্ভোগ। পানি না থাকলে আমরা কিভাবে কি করব? রাত জায়গাও থাকি পানি পাই না, দিনও পানি পাই না। আমরা সারাটা রাত রাস্তায় ঘুরি চাতক পাখির মতো, যে কখন পানি আসবে। জনপ্রিয় ডাক্তার বুলবুল হত্যাকাণ্ডে জড়িত 4 ছিনতাইকারী গ্রেফতার। শাহজাহানপুরে সন্ত্রাসীর গুলিতে নিহত প্রীতির বাসায় তথ্যমন্ত্রী। বাংলাদেশের যে অবস্থা, বিচার শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যে বিচার হয়েছে। যে সরকারি থাকুক, বিচার আগে পরে হয়, অনেকগুলি হয় না। প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন ক্ষতি করবে সাংবাদিকতার, কমবে সুযোগ সুবিধাও, বলছেন সাংবাদিক নেতারা। আপত্তি পর্যালোচনার আশ্বাস। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে কাল ডারবানে নামছে বাংলাদেশ। একাদশে ফিরছেন তামিম, জয় ও মুশফিক। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। নাটকীয় কিছু না ঘটলে পাকিস্তানে ইমরান খানের বিদায় কেবল সময়ের ব্যাপার। 2 মন্ত্রীর পদত্যাগের পর স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান বিরোধীদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:30টার দিকে সংঘর্ষের সূত্রপাত। আধিপত্য বিস্তার ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, 2 কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকায়। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, মুহূর্তেই ফাঁকা হয়ে যায় এই এলাকা। পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি এখনো থমথমে। দর্শক, ঘটনার বিস্তারিত জানবো আশিক মাহমুদের কাছ থেকে। আশিক, সংঘর্ষের বিস্তারিত একটু জানাবেন, এই মুহূর্তে সেখানকার অবস্থা কেমন? লোপা, আসলে এই ঘটনা 8:30টার কিছু পর থেকেই কিন্তু ছাত্রলীগের দুই কলেজের যে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে, ঢাকা কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজ, তাদের মধ্যে আসলে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই আসলে তাদের মধ্যে এক ধরনের টানাপোড়ান বা নানান ধরনের ইস্যু নিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে থাকে। এই ঘটনা আসলে 8:30টার পর যখন শুরু হয়েছে, 2 পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, মারামারি, পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এক পর্যায়ে আমরা দেখেছি একের পর এক অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। 2 পক্ষই আসলে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, ইট পাটকেল নিক্ষেপ চলেছে। এই ঘটনা কিন্তু সেই 1-1.5 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও পরিস্থিতি কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমরা শুনেছি বেশ কয়েকজন শিক্ষার্থী এই ঘটনায় আহত হয়েছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বা টিচার্স ট্রেনিং কলেজের যে ভবন রয়েছে, দেয়াল রয়েছে, গেট, সেখানেও ভাঙচুর চালিয়েছে। বেশ কিছু স্থাপনা তারা ভাঙচুর চালিয়েছে। 2 পক্ষের মধ্যে কিন্তু আসলে বেশ দীর্ঘ সময় ধরে যে ধাওয়া পাল্টাদার ঘটনা ঘটছে, এটা কিন্তু আসলে এখন পর্যন্ত নিউ মার্কেট এবং এই আশপাশের যে এলাকা রয়েছে, সে এলাকায় একটি জনবহুল এলাকা, সেখানে কিন্তু যান চলাচল ঠিক এখনো স্বাভাবিক হয়নি। মানুষের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে। আর মানুষ আসলে বিকট শব্দে যে ককটেল বিস্ফোরণ ঘটেছে, অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটেছে। পুলিশ আসলে, আমরা পরে দেখেছি, পুলিশ আসলে ঘটনাস্থলে এসে পুলিশ আসলে নীরব দর্শকের ভূমিকা পালন করতে হয়েছে তাদেরকে। কারণ 2 পক্ষের ছাত্রলীগের নেতাকর্মীরা, এত সংখ্যক নেতাকর্মী, আর এমন ভাবে আসলে তারা ধাওয়া পাল্টাতে এবং সামনাসামনি অবস্থান নেয়, তো সবকিছু মিলে আসলে পুলিশও কিছুক্ষণ তাদেরকে বুঝিয়ে বা কোনোভাবে আসলে নিয়ন্ত্রণে আনতে পারছিল না। সবকিছু মিলিয়ে কিছুক্ষণ আগে টিচার্স ট্রেনিং এর যে শিক্ষার্থীরা রয়েছে, ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা রয়েছে, তারা কিছুটা কোণঠাসা হয়ে পড়লে পরিস্থিতিটা কিছুটা একটু স্বাভাবিক হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে। আশিক, বুঝতে পেরেছি, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। গণতান্ত্রিক আন্দোলনে যারা পাশে থাকবে তাদের নিয়েই গঠন হবে সরকার। দলীয় ধারণার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার আগে নিরপেক্ষ সরকার চান তারা। খাদ্য সংকটে মানুষ যখন দিশেহারা, সরকার তখন বিদেশি শিল্পী এনে গান বাজনা করছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন নির্বাচন কমিশন গঠন হলেও সন্তুষ্ট নয় বিএনপি। তারা বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কমিশন যতই চেষ্টা করুক সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার কঠোর অবস্থানও ঘোষণা করেছে তারা। নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে কেমন হবে বিএনপির জাতীয় সরকার তার একটা ধারণা দেন মির্জা ফখরুল। দ্রুত কোনো জাতীয় সরকার গঠন করতে যাচ্ছি না আমরা, এটা আপনি সঠিক শোনেননি জিনিসটা। আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নিরপেক্ষ সরকার নির্বাচন করার পরে যারা আন্দোলন করবে তাদের সকলকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করার কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন। এর আগে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, সরকারের উদাসীনতা আর দুর্নীতির কারণেই নিয়ন্ত্রণহীন বাজার। ফ্যামিলি কার্ড বিতরণেও অনিয়ম দলীয়করণ করছে সরকার। একদিকে মানুষ ট্রাকের পেছনে, টিসিবির ট্রাকের পেছনে লাইন দিচ্ছে, কারণ তার নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণ কেনার জন্য যে অর্থ, সেই অর্থ তার নেই, এত দাম বাড়ছে, বহু দাম বেড়ে যাচ্ছে। আর ওই সময় আমরা কি করছি, আমাদের প্রধানমন্ত্রী ভারত থেকে বিখ্যাত গায়ক নিয়ে এসে কনসার্টে তিনি গান শুনছেন নিজে গিয়ে, এবং কোটি কোটি টাকা খরচ হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন বিভিন্ন স্থানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে বিএনপি। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে প্রতীকী অনশন। বাজারগুলো তার কোনো নিয়ন্ত্রণ এখন নাই, সেখানে হচ্ছে আরো কিছু যোগ হচ্ছে। সবকিছু মিলিয়ে যে জায়গায় এসেছে, এখান থেকে পরিত্রাণ পেতে হলে এই সরকারের পতন ছাড়া দ্রব্যমূল্যের আগামী দিনে কমার কোনো সুযোগ থাকবে না। শনিবার নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে রাজধানীতে গণ অনশন কর্মসূচি পালন করবে কেন্দ্রীয় বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ব্রাশ করার সময় আপনার মাড়ি থেকে রক্ত পড়ে? প্যারাডন্টেক্স সাহায্য করবে আপনার মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে। এর 67% স্পেশালাইজড মিনারেল সল্ট প্লাগ দূর করায় 4 গুণ অধিক কার্যকরী। আর এই প্লাগই মাড়ি থেকে রক্ত পড়ার মূল কারণ। প্যারাডন্টেক্স। ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল তারাই আস্থা করে নিক্ষেপ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্য একটি অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে কাল্পনিক দুর্নীতির অভিযোগ করছে। পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে সকালে হাসুমনির পাঠশালা আয়োজন করে চিত্র প্রদর্শনীর। উদ্বোধন শেষে শিল্পীদের আঁকা নানা ছবি ঘুরে দেখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দেশের নানামুখী উন্নয়ন আর অর্জন অনেকের কাছেই গাত্রদাহের কারণ। যত অপবাদ যারা দেয় তারা চোখে দেখে না, চোখ থাকতে অন্ধ, তারা দিনের আলোতে রাতের অন্ধকার। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, এটা তাদের গাত্রদাহের কারণ। টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা বলেন বক্তারা। সেখানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক জমির প্রয়োজন। জমি অধিগ্রহণে ভূমি ও জ্বালানি মন্ত্রণালয় উদ্যোগী হলে সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। মানুষের কাছে যে তাদের ডকুমেন্টেড হয়েছে, তারা দুর্নীতিতে চিহ্নিত এবং দেশ এবং আন্তর্জাতিকভাবে, কারণ ফেডারেল কোর্টও ওখানে বিএনপিকে দুর্নীতি বা সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করছে। এটা থেকে সরার জন্য সারাদিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির কথা বলে, যাতে মানুষ বলতে বলতে ভাবে যে না সরকার দুর্নীতি করছে, বিএনপি দুর্নীতির কথা ভুলে যায়। এটাই হতে লক্ষ্য। এদিকে কামরাঙ্গীরচরে নারীদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে দক্ষিণের মেয়র বলেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করছে। এই প্রান্তিক জনগোষ্ঠী, এই নিম্ন আয়ের নিম্ন মধ্যম আয়ের জনগোষ্ঠীকে আমরা তাদের জীবন মান একটি মানসম্পন্ন জায়গায় নিয়ে আসার জন্য আমাদের এই প্রচেষ্টা। বক্তব্যে নাগরিকদের জন্য নেয়া বিভিন্ন উন্নয়ন কাজের ফিরিস্তি তুলে ধরেন দক্ষিণের মেয়র। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয় সেটাই দাঁতের সেন্সিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের সেন্সিটিভিটি থেকে আরাম দেয়। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবির বিশেষ কার্যক্রমের পাশাপাশি চলবে স্বাভাবিক কার্যক্রম এবং বাজার মনিটরিং ব্যবস্থা। সংসদে প্রশ্নোত্তরে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা ও যুদ্ধের প্রভাবে বিশ্বের সব দেশেই দ্রব্যমূল্য বেড়েছে। এ সময় শেখ হাসিনা আরও বলেন, বন্ধুপ্রতিম দেশ রাশিয়ার বিপক্ষে নয়, জাতিসংঘে ইউক্রেনে মানবাধিকার রক্ষার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। তেল, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম নিয়ে অসন্তোষ জনমনে। এ নিয়ে হরতাল আন্দোলনও গড়িয়েছে রাজনীতির মাঠে। সংসদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ও যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বের সবখানেই। কোথাও কোথাও দর বৃদ্ধির হার ৮০% বেশি। সেই তুলনায় দেশে করোনা পরবর্তী সময়ে নিম্নবিত্তের মাঝে যথেষ্ট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আসছে রমজানেও থাকবে বিশেষ ব্যবস্থা। রমজান উপলক্ষে দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের জন্য রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝি মোট ২ বার টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দ্রব্যমূল্য সারা বিশ্বব্যাপী কিন্তু বৃদ্ধি পেয়েছে। ইউরোপিয়ান দেশে কোনো জিনিস আমাদের থেকে কম, এটা আমি বিশ্বাস করি না। জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হক চুন্নুর প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রাশিয়া সম্পর্ক ৭১ সাল থেকেই। বন্ধুপ্রতিম সেই দেশের পাশে আছে বাংলাদেশ। তাই বলে মানবাধিকারের বিরুদ্ধে বাংলাদেশ অবস্থান নিতে পারে না বলে মন্তব্য তার। জাতিসংঘে যখন প্রথম প্রস্তাবটা আসলো, আমরা দেখলাম সেই প্রস্তাবটায় সেখানে কোনো মানবাধিকারের কথা নাই, যুদ্ধ বন্ধের চেষ্টা নাই। সেই জন্য আমরা ভোট দেওয়া থেকে বিরত ছিলাম, কারণ রাশিয়া আমাদের বন্ধুপ্রতিম দেশ। দ্বিতীয় প্রস্তাবে যেহেতু মানবাধিকারের প্রশ্নটা, সেইখানে বাংলাদেশ ভোট দিয়েছে। র্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এর পেছনে কিছু মানুষের অপপ্রচার জড়িত। তারা চায় না নিষেধাজ্ঞা চলে যাক। নিজের স্বার্থে দেশের বিরুদ্ধে তাদের অবস্থান নতুন কিছু নয় বলে জানান প্রধানমন্ত্রী। অন্যকে দোষ দিয়ে লাভ নেই। আমার দেশের মানুষই যদি বদনামটা করে, তাহলে এখানে তো বলার কিছু নেই। আমাদের মতিয়াপা খুব ভালো দিয়েছিলেন যে তিনি জনগণের প্রিয় না, সেনা প্রিয়। তার নামের উপরে আবার একটা তার আগে প্রিয় আছে শব্দটা। এইখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি যাতে বাংলাদেশে আসে, সেই চেষ্টা অনেকের করা। এর জন্য তারা কোনো কিছুতেই ভালো দেখে না। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে কেবল ২০০১ সালে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছে আওয়ামী লীগ। যেটা ২৮ মার্চ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ১৬০ টাকা। চোখের কি দায় ভিতরে অস্বস্তি? নিন ইনো ঝটপট অ্যাকশন। রাজধানীর মিরপুরে দক্ষিণ পাইকপাড়ায় ওয়াসার পানি না পাওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা। নতুন পানির লাইন বসানোর পর তৈরি হয়েছে এই সংকট। এই গরমে চরম দুর্ভোগে পড়েছে প্রায় ১০০ খানেক পরিবার। ওয়াসার কাছে বারবার ধর্ণা দিলেও সমাধান না পেয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। তীব্র গরম, সেই সাথে বাসায় নেই পানি। বিপাকে রাজধানীর পাইকপাড়ার কয়েকশো মানুষ। প্রতিবাদে বিক্ষোভ করেছেন তারা। পানি সংকটের কারণে মানবেতর জীবন পার করছেন গত কবছর ধরেই। 3 বছর ধরে গার্ডেন ভিউ রোডে এই পানির সমস্যা হইতে আছে। খুব কষ্টে আছি, আমরা দুঃখে আছি, কিন্তু এই খোঁজ খবরটা কেউ নেয় না, সরকার নেয় না। আমরা কি এই দেশের নাগরিক না? 2017 সাল থেকে নাভাডা যখন এখানে মানে মাটি খনন করে লাইন সেট করছে, তারপর থেকে আমাদের পানির সমস্যা। 2018-তে আমরা ওয়াসার হেড অফিসে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, কিন্তু কোনো কাজ হয় নাই। রান্না বান্না নাই, খাওয়া দাওয়া নাই, এখন পর্যন্ত এইভাবেই আছি। ছেলের স্কুলে নিতে পারি না, কারণ ছেলের গোসল করাইতে পারি নাই। আমরা খুবই মানবতার জীবন যাপন করতেছি। পানি না থাকলে আমরা কিভাবে কি করব? রাত জায়গাও থাকি পানি পাই না, দিনও পানি পাই না। আমরা পানি বেগর পরানরা যায় অবস্থা। করস লইয়ে গেলে কেউ কয় পানি নাই, আমাকে দিমু কর দিয়ে পানি তোমারে। পুরাতন লাইন ভেঙে নতুন লাইন বসিয়েছে ঢাকা ওয়াসা। তবে সেটি পুরাতন লাইন থেকে হয়েছে উঁচু, সেই সাথে সরু। বহুতল ভবন সহ পাইকপাড়া লেক ভিউ রোডের বাড়ির বাসিন্দারা পড়েছেন পানি সংকটে। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দাদের সংকট আরও বেশি। আমরা সারাটা রাত রাস্তায় ঘুরি চাতক পাখির মতো, যে কখন পানি আসবে। আমরা দরখাস্ত দিয়েছি, আমরা ওনাদেরকে এনেছি, ওনারা এসছেন, ওনারা দেখে গেছেন।
আজ পর্যন্ত ওনারা এটার কোনো বিহিত করতে পারেন নাই। বাসা ভাড়াটিয়া চলে যাইতেছে, তার কারণ এরপর এখানকার লোকগুলা কিভাবে চলবে, কারণ এরা তো বাসা ভাড়া দিয়েই স্বাভাবিক চলে। এই আমরা শীতের সময় একটু পানি পাই, গরমের সময় আমরা পানিটা পাই না। আসছে রমজান মাসে পানি সংকট নিয়ে বেশি দুশ্চিন্তায় ভুক্তভোগীরা, চান দ্রুত সমাধান। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এই 3 অভিজাত এলাকায় হোল্ডিং ট্যাক্স বাড়ছে প্রায় 33%। আগামী জুলাই থেকে এটি কার্যকর হবে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, এপ্রিল থেকে উত্তর সিটির হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহ যাবতীয় সেবার বিল অনলাইনে পরিশোধ করতে হবে। রাজধানীতে কাগজে কলমে বাসা ভাড়া প্রতি স্কোয়ার ফিট 14 থেকে 18 টাকা। এটি চলছে 2008 সাল থেকে। বাস্তবে নেওয়া হয় অনেক বেশি। সিটি এলাকায় সবখানে একই হারে হোল্ডিং ট্যাক্স আদায় করে কর্পোরেশন। এটিকে বৈষম্যমূলক বলছে উত্তর সিটি। মেয়র আতিকুল বললেন, গুলশান, বনানী, বারিধারার মতো অভিজাত এলাকার ভাড়া এবং হোল্ডিং ট্যাক্স অন্য জায়গার চেয়ে অবশ্যই বেশি হতে হবে। সমতা আনার পদক্ষেপ হিসেবে স্কোয়ার ফিটের ভাড়া 14 থেকে 18 টাকার বদলে 19 থেকে 24 টাকা ধরে ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি। নতুন তালিকা অনুযায়ী গুলশানে আবাসিকে প্রতি স্কোয়ার ফিটের ভাড়া হবে 24 টাকা, বনানী ও বারিধারায় তা 19 টাকা। এছাড়া বাণিজ্যিক হিসেবে গুলশানে স্কোয়ার ফিট 40, বনানী ও বারিধারায় তা 36 আর 24 টাকা। সেই হিসেবে বাড়ল ভাড়া 33 ভাগ। জুলাই থেকে কার্যকর বর্ধিত হোল্ডিং ট্যাক্স। 14 বছর কিন্তু পেরিয়ে গেছে, অবশ্যই এখানে কিন্তু বাড়ি ভাড়া তো অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তাই আমরা সিটি কর্পোরেশন থেকে, যেটি জুলাই মাসের 1 তারিখ থেকে বাস্তবায়ন হবে, সমতায়ন। এছাড়াও 1 এপ্রিল থেকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহ উত্তর সিটির যাবতীয় বিল দিতে হবে অনলাইনে। ক্যাশ টাকায় আর কোনো লেনদেন করবে না উত্তর সিটি, ঘোষণা দেন মেয়র। এমনি তো আমরা সারাদিন পেরেশানির মধ্যে থাকি, তারপরে যদি আমাদের ট্যাক্স কালেক্ট করতে গেলে ওই আকাশে যত তারা আমাদের ট্যাক্স পেয়ারদের তত ধারা যদি হয়, তাহলে এই সিটিতে আমরা বাস করবো কীভাবে? 2,77,000 ট্যাক্স পেয়ার যদি সিটি কর্পোরেশন থেকে, বাসার থেকে সিটি কর্পোরেশন যায়, তাহলে তো ট্রাফিক জ্যাম তো একটা বিরাট একটা কারণ হতেই পারে এরকম একটা। dncc.gov.bd এই সাইটে ই রেভিনিউ অপশন থেকে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে আইডি খোলার পর ই হোল্ডিংয়ে নিবন্ধন করে ট্যাক্স পরিশোধ করবেন বাড়ি মালিকরা। 9টি ব্যাংক ও 2টি মোবাইল ওয়ালেটের মাধ্যমে এই সার্ভিসের গেটওয়েতে পরিশোধ হবে সিটি কর্পোরেশনের ট্যাক্স। ট্যাক্স আদায়ে সিটি কর্পোরেশনের নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ সিটি কর্পোরেশন নিজেই। বাড়ি মালিকরা সাধারণত প্রকৃত ভাড়ার তথ্য গোপন করে থাকেন, আর তাদের এই বুদ্ধি দিয়ে থাকেন সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা, বিনিময়ে নেন টাকা। মেয়রের কাছে প্রশ্ন, সিটি কর্পোরেশনের এই অসাধু কর্মকর্তা কর্মচারীদের সামাল দেবে কে? আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটেনের সংসদ সদস্য ও দেশটির প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক দূত রুশনারা আলী। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা করেন। রুশনারা আলী যৌথ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি শিক্ষা খাতের উন্নয়নে সহায়তার তার সরকারের আগ্রহের কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ ইসা বিন ইউসুফ আল দুহাইলানো সাক্ষাৎ করেছেন। বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের দেখা হয়। সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবের জন্য জমি বরাদ্দের প্রস্তাব দেন। বৈঠকে প্রধানমন্ত্রী এক্সপো 2030 আয়োজনের জন্য সৌদি আরবকে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। বহুমুখী সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা করেন সৌদি রাষ্ট্রদূত। ছিনতাইয়ের মামলায় জামিনে বেরিয়েই ডাক্তার বুলবুলকে খুন করে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। পুলিশ বলছে বুলবুল হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত নয়, সে ছিনতাইকারীদের হাতেই মারা গেছে। এই ঘটনায় অভিযুক্ত 4 জনকে গ্রেফতারের পর এমনটাই দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
27 মার্চ ভোরে রিকশায় কাজীপাড়ার রোকেয়া সরণির নাভানা ফার্নিচারের সামনে পৌঁছাতেই দুর্বৃত্তরা গরিবের ডাক্তার খ্যাত বুলবুলের রিকশা থামায়। ছিনতাইয়ের উদ্দেশ্যে করে ছুরিকাঘাত। এ সময় বুলবুলকে উদ্ধার করে পাশের আল হেলাল হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকেই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাইকারীদের হাতে খুন তা নিয়ে তৈরি হয় ধূম্রজাল। অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও এতে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, বুলবুল হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত নয়, মূলত ছিনতাইকারীরাই তাকে হত্যা করেছে। সব দিকে কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে, যেহেতু উনি একজন ব্যবসায়ীও। প্রাথমিকভাবে যেটি দেখা গেল যে এই গ্রুপটি ছিনতাই করতেছিল এবং ছিনতাই কল্পে এই ঘটনাটা ঘটছে। তারা যখন প্রচুর ব্লিডিং হচ্ছিল তখন তারা সেখান থেকে দস্তাদস্তি করে পালিয়ে যায়। তা আমরা যেহেতু মামলাটা এখন নিয়েছি, মামলাটার কনক্লুশনে যায়নি, মামলাটা চলমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা গোয়েন্দাদের জানিয়েছে মোট 5 জন ছিনতাইয়ের উদ্দেশ্যেই বুলবুলকে আঘাত করে। এদের মধ্যে কয়েকজন মাত্র 2 সপ্তাহ আগে ছিনতাইয়ের মামলায় জামিনে বের হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা 4 জনের নিকট হতে জানতে পারি তারা 5 জনের একটি দল 27/3/2022 তারিখ এবং 4টায় সেখানে ওত পেতেছিল এবং ডাক্তারকে তারা অবরুদ্ধ করে ডাক্তার এক পর্যায়ে তাদেরকে দস্তাদস্তির এক পর্যায়ে তারা ছুরি মেরে পালিয়ে যায়। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। তদন্ত যেহেতু এটা হচ্ছে, এটা তো আজকে এন্ড না, এটা শুরু। আমরা তদন্ত প্রাপ্ত পরবর্তী ব্যবস্থা নেব। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সন্ত্রাসীর গুলিতে নিহত প্রীতির পরিবারকে সব ধরনের সহায়তা দেবে সরকার। এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহত প্রীতির পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকার চাইলে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে মনে করে প্রীতির পরিবার। ঠিক আগের মতোই ঘরটিকে গুছিয়ে রেখেছেন প্রীতির মা। মেয়ে খুবই শৌখিন ছিল, তাই অনুপস্থিতিতেও প্রীতির উপস্থিতি ধরে রাখতে চান হোসনেয়ারা। কথা বলতে গিয়ে শুরু করেন স্মৃতিচারণ। জানান, শুধু মেয়ে না, হারিয়েছেন কথা বলার মানুষটিকেও। ছবি আঁকতে ভালোবাসত, কিন্তু আর্থিক টানাপোড়েনে সেভাবে উৎসাহ দেননি। এইচএসসি পরীক্ষার্থী প্রীতির সবসময় চেষ্টা ছিল পরিবারের জন্য কিছু করার। ঘটনার দিনও প্রীতি বন্ধুর বাসা থেকে নিজ বাসায় যাচ্ছিল চাকরির জন্য বায়োডাটা আনতে। যে সময়টা বুঝতে পারছে যে না, সংসারের হাল ধরলে আম্মুর সাপোর্ট হয়, মাঝে মাঝে এখানে সেখানে করতো আর কি। যেমন রেস্টুরেন্টে, পরীক্ষার পরে রেস্টুরেন্টে ঢুকছিল, স্যালারি খুবই কম ছিল। তারপরে থেকেই চিন্তা করলো যে না, আর একটু ভালো, প্রত্যেকটা জিনিসই শেয়ার করতো। খুব চঞ্চল ছিল। ঘটনার 48 ঘন্টার মধ্যে আসামি ধরা পড়ায় স্বস্তি জানান প্রীতির বাবা। বলেন, চাইলেও তার পাশে দাঁড়াতে পারেনি মেয়ে। এভাবে আর কোনো সন্তান যেন রাজনীতির বলি না হয় সেদিকে দৃষ্টি দিতে সরকারকে আহ্বান জানান তিনি। আমার মেয়েটা আমার পাশে দাঁড়াতে চাইছিল আর্থিক সচ্ছলতার জন্য। ওই আর্থিক সচ্ছলতাটা আর আমি পাইলাম না। আমি কষ্টে ছিলাম, কষ্টেই আমার জীবনযাপন চলবে। আল্লাহ যদি সহায় হয়, দিলে নিব, কিন্তু হাত পাইতে নিব না, চাইয়া নিব না। বাংলাদেশের যে অবস্থা, বিচার শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যে বিচার হয়েছে। যেই সরকারি থাকুক, বিচার আগে পরে হয়, অনেকগুলি হয় না। দুপুরে প্রীতির বাসায় যান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি সমবেদনা জানানোর জন্য, তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য, তাদের পাশে যে আমরা আছি সেটি জানানোর জন্যই আমাদেরকে পাঠিয়েছেন। মন্ত্রী জানান, হত্যাকাণ্ডে জড়িতরা পুলিশের জালে আছে, শিগগিরই গ্রেফতার করা হবে। প্রীতির পরিবারকে আর্থিক সহায়তাও দেন হাসান মাহমুদ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনে কমছে সাংবাদিকদের বিদ্যমান সুযোগ সুবিধা। কর্মঘণ্টা বৃদ্ধির পাশাপাশি কমছে গ্র্যাচুইটির সুবিধা। এতে গণমাধ্যম কর্মীদের সংগঠন করার অধিকার খর্ব হবে। 1 মাসের বেতনেই সংবাদকর্মীদের চাকরি খোয়াতে হবে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। আইনের সব ধারা নিয়ে আপত্তি পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছে সংসদীয় কমিটি। আলমগীর স্বপনের রিপোর্ট। বিভিন্ন ধারা নিয়ে গণমাধ্যম কর্মীদের বিরোধিতা থাকলেও সোমবার সংসদে বিল হিসেবে উত্থাপিত হয়েছে গণমাধ্যম কর্মী আইন। বিলটি 60 দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঠানো হয়েছে সংসদীয় কমিটিতে। আগামী 60 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য
সংসদে উত্থাপিত বিলটির ৩৪টি ধারায় গণমাধ্যম কর্মীদের স্বার্থের পরিপন্থী বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। বলছেন, সুরক্ষার নামে প্রস্তাবিত আইনটিতে বিদ্যমান সুযোগ সুবিধাও কমিয়ে দেওয়া হয়েছে। খসড়া যেটা ছিল সেটা ছিল যে আমরা 40 ঘন্টা আমাদের কর্মঘণ্টা হবে সপ্তাহে, মানে 5 দিন আপনি মানে কাজ করবেন, 2 দিন আপনার ছুটি। এখন করা হলো 48 ঘন্টা কর্মঘণ্টা করা হয়েছে। 5 বছর চাকরি হয়ে যাওয়ার পরে আমাদের একটি করে গ্র্যাচুইটি ছিল, সেখানে সেটি করা হয়েছে ছিল 30 দিনের বেতন মানে সমপরিমাণ, সেটি এখানে করা হয়েছে 15 দিনের। আমাকে খুব 1 মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করা হবে। 740 ধারায় রয়েছে যে আমি কোনো সভা সমাবেশে যেতে হলে আমার মালিকের অনুমতি নিতে হবে, তা না হলে 50,000 টাকা জরিমানা। সংবাদপত্র শিল্পের অথবা গণমাধ্যমের মূল কর্তৃত্ব কার হাতে থাকবে? কাণ্ডারিকে সম্পাদক বা প্রধান সম্পাদক, সেই সম্পাদকীয় প্রতিষ্ঠানটাকে এখানে কিন্তু ভুলুণ্ঠিত করা হয়েছে। এখানে কিন্তু বয়সের সীমার মধ্যে তাকে বেঁধে দেওয়া হলো এবং অবসরের কথা বলা হচ্ছে, কিন্তু পেনশনের কথা কিন্তু আবার নেই। পত্রিকার মালিকদেরাও এক ধরনের সরকারের কাছে জিম্মি হয়ে যাবে তাদের সাথে, এবং সরকারের অনুমতি নিতে হবে। কতগুলো জায়গায় আমি পড়েছি, এটা খুব একটা ভয়াবহ ব্যাপার যে এখন সব কিছুই যদি লাইসেন্সিং সিস্টেম হয়, সাংবাদিকের চাকরিটাও যদি একটা লাইসেন্সিং সিস্টেমের মধ্যে হয়ে যায়, এটা আমি মনে করি যে এটা তীব্রভাবে নিন্দনীয়। আইনের বিভিন্ন ধারা নিয়ে গণমাধ্যম কর্মী ও সাংবাদিক নেতাদের আপত্তি পর্যালোচনার আশ্বাস দিয়েছে সংসদীয় কমিটি। আমরা সংসদীয় কমিটিতে বসলে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন এখানে কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, বিলটা নিয়ে সব কিছুই আলোচনা হবে। তবে সেই আশ্বাস যেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো না হয়, এ নিয়ে সতর্ক করেছেন সাংবাদিক নেতারা। কমিটি যেন স্টেক হোল্ডারদেরকে নিয়ে, সাংবাদিকদের সংগঠনের নেতাদেরকে নিয়ে বসে তাদের কথা শোনেন। আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আলোচনায় ফল কি আসবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে মাঠে ময়দানে অবশ্যই ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সারা দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি দেবে। আন্দোলনটা এটা যৌথভাবে করা উচিত, কারণ সকল সাংবাদিকের স্বার্থ এখানে নিহিত। এখানে কোনো আলাদা ইউনিয়নের বিষয় না, ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন আছে। সাংবাদিক নেতারা বলছেন, গণমাধ্যম বান্ধব বিভিন্ন পদক্ষেপ সরকার নিলেও প্রস্তাবিত আইনটি ক্ষতি করবে সাংবাদিকতার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি পরিবারের। দুপুরে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল হোসেন, ফয়সাল আহমদ, হারুনুর রশিদ ও খায়ের রশিদ। হত্যায় সম্পৃক্ততা প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন শাফিউর রহমান ওরফে ফারাবি শাফিউর রহমান। এর মধ্যে 3 আসামি আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশিদ পলাতক রয়েছেন। 2015 সালের 12 মে সিলেট নগরীতে নিজ বাসার সামনে কুপিয়ে খুন করা হয় অনন্তকে। গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর হত্যার রায় হয়েছে এবং এই রায়ের মাধ্যমে সিলেটের এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। রাষ্ট্রপক্ষ একটা সরিষার দানা পরিমাণ কোনো অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ করতে পারে নাই। ওই সময় সে কোনো ফেসবুক ব্লগ ইউজ করতো না। গণটিকা কার্যক্রমের শেষ দিনে উপচে পড়া ভিড় সারা দেশের কেন্দ্রগুলোয়। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে বিশৃঙ্খলা। লক্ষ্মীপুরে সিরিয়ালের জন্য টাকা নেয়ার অভিযোগ টিকা প্রত্যাশীদের। এছাড়া পোশাক শ্রমিকদের একটি জায়গা থেকে টিকা দেয়ায় ভিড় ছিল অস্বাভাবিক। নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে থেকেই দেখা যায় লম্বা লাইন। কে কার আগে টিকা নেবে এটা নিয়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। মানুষের চাপ বেশি থাকায় বিশৃঙ্খলা দেখা দিলেও শেষ পর্যন্ত টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ। এদিকে সাভার, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নেন অনেকে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নিবন্ধনের জটিলতা ছাড়া ভ্যাকসিন নিতে পেরে খুশি তারা। এই যে সিরিয়াল নাই, কোনো সিরিয়ালের ঢুকতেছে সামনে টাকা নিতেছে, তারা টাকা নিয়ে গোশ নিয়ে তারা ঢুকাইতেছে। গত পরশুদিন আই গেছি, ঢুকছি ভিতরে, বলছে যে নাই, কালকে আসি তা ঢুকতে পারি না, আজকে আবার আইলে এই পর্যন্ত আইলে আইনি এখন দাঁড়াইছি। গার্মেন্টসে ছুটি নিয়ে আসি তো, এখন আমার দ্বিতীয় ডোজ না দেয় হয়তো তার ছুটি দেবে না, তো শেষ ডেট বলে, এই জন্য ছুটি নিয়ে আসি। পর্যাপ্ত পরিমাণ জনবল যদি নিয়োগ দিত তাহলে আমার মনে হয় মানুষের কষ্ট লাঘব হতো। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। জয়ের লক্ষ্য নিয়ে কাল প্রথম ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতায় প্রথম ম্যাচেই জয় চায় টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে 3 পরিবর্তন নিশ্চিত। একাদশে ফিরবেন তামিম, জয় ও মুশফিক। ডারবানে কিংসমিড স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে প্রথম দিনের খেলা। দক্ষিণ আফ্রিকা থেকে হাসানুর রহমানের রিপোর্ট।
অতীতের যে কোনো সময়ের চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভালো প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মমিনুল সহ ওয়ানডে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররা 10 দিনের ক্যাম্প করেছেন কেপটাউনের গ্যারি ক্রাস্টন একাডেমিতে। ডারবানে ইন্টার স্কোয়াড প্রস্তুতি ম্যাচ সহ অনুশীলনের জন্য দারুণ সুযোগ সুবিধা পেয়েছে টাইগাররা। সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের পর প্রোটিয়াদের সাথে ওয়ানডে সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী এক শিবির এখন বাংলাদেশ। তাই তো আবারও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা বলছেন অধিনায়ক মমিনুল হক। দুইটা সিরিজ যখন খেলতে আছেন তার মধ্যে আপনি যখন একটা ওয়ানডে সিরিজ জিতে যাবেন, অবশ্যই আপনার আত্মবিশ্বাস সবার তুঙ্গে থাকে। যদিও আমার কাছে মনে হয় যে আপনার টেস্ট বল আর সাদা বল আর লাল বলে কিছুটা পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য আছে। এই ম্যাচে বাংলাদেশের একাদশে 3টি পরিবর্তন নিশ্চিত। সবশেষ টেস্টে খেলা নাইম শেখ দলের বাইরে। ফর্মে নেই সাদমান ইসলাম, 50 করলেও বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান, কারণ সোহানের জায়গায় ফিরছেন মুশফিকুর রহিম, সাথে ওপেনিংয়ে জুটি বাঁধবেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। কম্বিনেশন স্পিন সহায়ক হলেও একাদশে 3 পেসার আর 1 স্পিনার থাকার সম্ভাবনাই বেশি। তবে ডারবানে বাঁহাতি স্পিনারদের অতীত রেকর্ড দেখে উদ্বুদ্ধ হয়ে তাইজুল একাদশে ঢুকলে বাদ পড়বেন ইয়াসির রাব্বি। কোন কম্বিনেশনে যাব, ব্যাটিং দিকে যাব কিনা বোলিং এর দিকে যাব কিনা হয়তো কালকে এখনো ডিসাইড করা হয়নি। বাংলাদেশকে এই ম্যাচ জিততে হলে দারুণ পারফর্ম করতে হবে পেস ডিপার্টমেন্টের। তবে এই উইকেট দক্ষিণ আফ্রিকার অন্যান্য উইকেটের চেয়ে কিছুটা স্লো হওয়ায় এখানে কার্যকর ভূমিকা রাখতে পারে স্পিনাররাও। পেস বান্ধব উইকেট তার মানে এই না যে আপনার রান হবে না, রান তো হতে পারে, কারণ কন্ডিশন একটা ব্যাপার স্যাপার আছে। আমার কাছে মনে হয় যে পেস বান্ধব উইকেট এই না যে আপনি গেলাম আর আউট হয়ে চলে গেলাম। তবে সবার আগে ব্যাটারদের স্কোর বোর্ডে রান যোগ করতে হবে বলছে টিম ম্যানেজমেন্ট। 11 মাস পর বৃহস্পতিবার টেস্ট ক্রিকেট খেলতে নামবেন তামিম ইকবাল। তামিম সবশেষ 38 মাস আগে সাদা পোশাক আর লাল বলের এই খেলায় শতকের দেখা পেয়েছিলেন। তবে ডারবান টেস্টে বাংলাদেশের ভালো করতে হলে তামিম ইকবালের ব্যাটে রান আসাটা খুব জরুরি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ডারবান, দক্ষিণ আফ্রিকা। শেষ মুহূর্তে নাটকীয় কিছু না ঘটলে ক্ষমতা থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তিনি। বুধবার পিটিআই নেতৃত্বাধীন জোট থেকে পদত্যাগ করেছেন শরিক দল MQM এর 7 পার্লামেন্ট সদস্য, যার মধ্যে 2 জন কেন্দ্রীয় মন্ত্রীও আছেন। অনাস্থা ভোটে বিরোধীদের সমর্থনের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন তারা। ফলে পার্লামেন্টে ইমরানের জোটের আসন কমে দাঁড়িয়েছে 164-তে। অন্যদিকে বিরোধী জোটের এমপির সংখ্যা 177। সরকারকে উৎখাতে প্রয়োজন 172 এমপির সমর্থন। সংখ্যাগরিষ্ঠতা হারানোয় অনাস্থা ভোটের আগেই প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিরোধী জোট। যদিও দলের তরফ থেকে বলা হয়েছে পদত্যাগ করবেন না ইমরান, লড়বেন শেষ পর্যন্ত। ইমরানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলা হয় সোমবার। কাল এই ইস্যুতে বিতর্ক শুরু হবে। ইস্তাম্বুলে শান্তি আলোচনায় দেয়া প্রতিজ্ঞা ভেঙে চেরনিহিভে রাতভর গোলাবর্ষণ করল রাশিয়া। এক ভিডিও বার্তায় চেরনিহিভের গভর্নর বলেন, অঙ্গীকারের প্রতি সম্মান দেখায়নি রাশিয়া, একইভাবে চালিয়েছে সামরিক আগ্রাসন, টার্গেট করেছে বেসামরিক নাগরিকদের। নিজিহিনেও চালানো হয় বিমান হামলা। বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি ভবনে মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। 2 জনের প্রাণহানি ও 4 জন আহত হয়। পশ্চিমাঞ্চলে মস্কোর হামলার শিকার হয়েছে শিল্প এলাকা। খেমেলনিৎস্কি শহরের 3টি স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী। দর্শক, এই ছিল রাতে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।